পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ। ১৪৪ ধারা জারি, থমথমে পরিস্থিতি, শহরে নিরাপত্তা জোরদার। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাতে শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। বলেছেন, সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য। গাজীপুর আশুলিয়া আজও অশান্ত। অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায়ী করলেন উপদেষ্টা। পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজভির। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার, তবে একাত্তরবাদ দিয়ে নয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে নিয়ে আলাপ হয়নি জয়শঙ্করের সঙ্গে। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ, ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা। গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়ি সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকাল 11:30টার দিকে শিক্ষক আবু হাসনাত সোহেলকে গণপিটুনি দেয় পাহাড়ি শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসকরা। এ ঘটনার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় দোকানপাট, আগুন দেয়া হয় কয়েকটি মোটর সাইকেলে। অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা সহ 5 পুলিশ সদস্য আহত হন। শাপলার পাশে যে পানখাইপাড়া এলাকা আছে, ওখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। তো আমরা তৎক্ষণাৎ গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সহ গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন বাঙালিদের এক পাশে সরানো হয়েছে এবং পাহাড়িরা ওদের এলাকার মধ্যে আছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পুরো এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে ব্যক্তি তার যে সুস্থতা, তার নিরাপত্তা, সেটার ব্যবস্থা করছে এবং তাকে আমরা এখন মেডিকেলে নিয়ে যাবো। নিয়ে গিয়ে তার নিরাপত্তা সবার আগে, তার সুস্থতা সবার আগে। এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় গ্রেফতার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সাথে আলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। গত 17 সেপ্টেম্বর সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা, নির্বাচন দেয়া এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। এছাড়া ভারতের সাথে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুতেও সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর ইউনুস। আর কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। যে বললাম, আমাদের নতুন করে সব গড়তে হবে। সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার, কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে। তো সেটার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে যাচ্ছি। এটা 6টা কমিশন করেছি, আরও নতুন কমিশন আসছে। তার মধ্যে একটা কমিশন হল সংবিধান। সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশই একমত। মূল লক্ষ্য হলো সংস্কার করা,
একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এই হলো আমাদের মনে। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা দুই প্রতিবেশী, আমাদের দুজনেরই, দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চিড় ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 15 বছরের দুঃখ দুর্দশা 15 দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতার পর এনপিআর-এর মিশেল মার্টিনকে ওই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার সম্প্রচার করে এনপিআর। প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে জনগণকে সংস্কারের দিকে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধমূলক ঘটনাগুলো হাসিনা সরকারের পতনের পর মাত্র সপ্তাহ দুয়েকের মতো ছিল। স্পষ্ট জানিয়ে দেন, পরের বিক্ষোভগুলো প্রতিশোধমূলক নয়। বেশিরভাগ বিক্ষোভের কারণ মজুরি বাড়ানো, চাকরির দাবি আর চাকরি পুনর্বহালের মতো বিষয়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তিও স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা। বলেন, সংখ্যালঘুদের সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের এবং শেখ হাসিনার দলে যুক্ত। তবে নিশ্চিতভাবে বলা যাবে না তারা শেখ হাসিনার অনুসারী বলে নাকি হিন্দু হওয়ায় আক্রান্ত হয়েছেন। এসব হামলার নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনূস। কেউ কেউ বলছেন যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হলে যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন, না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। আমরা পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। We don't want to go back to the old style. Then what is the meaning of giving all these lives? ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান দেখা করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ফিলিস্তিনের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন, গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। জাতিসংঘে দেয়া ভাষণে ফিলিস্তিন ইস্যু গুরুত্বের সাথে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে পাশ করা 60 জন ফিলিস্তিনি ডাক্তার গাজায় আহতদের চিকিৎসা দিচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত জানান, আরও 200 জন ফিলিস্তিনি ছাত্র উচ্চশিক্ষা নিচ্ছে বাংলাদেশে। আশুলিয়ার বাইপাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধের 2 দিন পার হতে চললেও এখন পর্যন্ত সড়ক থেকে সরানো যায়নি আন্দোলনকারীদের। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকার সিদ্ধান্ত তাদের। অবরোধকারী শ্রমিকরা বলছেন, কোনো রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করে বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ নিয়ে বিজিএমই এর কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়েই সড়কে অবস্থান নিয়েছেন কারখানাটির শ্রমিকরা। এখন পর্যন্ত তাদের কেউই তাদের দাবি নিয়ে কথা বলেনি বলে জানান তারা। অবরোধের কারণে শিল্পাঞ্চলের সড়কে যানজটে চরম দুর্ভোগে লাখো মানুষ। এদিকে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গেল কয়েক মাস ধরে বকেয়া বেতন পরিশোধ না করেই এপিএল অ্যাপারেলস কারখানা বন্ধ রাখা হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। কোনাবাড়ি এলাকার MM নিউট্রিয়াল লিমিটেড কারখানার শ্রমিকরাও টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও বাকি 98% কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গুজবের উপর ভিত্তি করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গুলি চালাতে বাধ্য হয়েছিল যৌথ বাহিনী। তার দাবি, শ্রমিকদের ভেতর থেকে বহিরাগত অনুপ্রবেশকারীরাই প্রথম গুলি ছোড়ে। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সারা দেশের পাশাপাশি পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা বন্ধ, মাদক জঙ্গি সন্ত্রাস নির্মূল সহ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পায়।
আলোচনা হয় মাজার দরগার নিরাপত্তা, গার্মেন্টসের বিশৃঙ্খলা রোধে করণীয় এবং মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও। আলোচনায় উঠে আসে সোমবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহতের বিষয়টি। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে কাজ করলেও গুজবের ফলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি শ্রম উপদেষ্টার। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে। তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে 13 লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর 13 সদস্যও সংঘর্ষে আহত হয়েছে বলে জানান তিনি। বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি। আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। জানান, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেখুন, শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে। নতুন পুলিশ নিয়োগ হচ্ছে 2-1 দিনের মধ্যে। বিজিবি আনসারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। সকাল 10টার দিকে মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জরুন এলাকায় অ্যাস্ট্রো নিটওয়্যার নামের একটি তৈরি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করছিলেন। 5 অগাস্ট সরকার পতনের পর কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেন নগরীর 7 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ওয়ার্ড যুব দলের সভাপতি বিপ্লব খান। তাদের নেতৃত্বে একদল লোক ওই কারখানা থেকে সকালে ঝুট মাল বের করতে গেলে বিএনপির সাবেক নেতা জহিরুল ইসলাম ও বাবুল হোসেনের নেতৃত্বে 10-15 জন তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানা থেকে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন একটি রিকশা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপরই নির্ভর করেছিলেন শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে গেস্টাপো বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। রিজভী বলেন, এখনও প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। গতকাল একটা গোলমাল হলো সেই গার্মেন্টসে, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের অভিযোগ, ধর্মনিরপেক্ষতার নামে গত 15 বছরে ধর্মহীনতার চর্চা করেছে আওয়ামী লীগ। সমাজ থেকে সে সময় মূল্যবোধ তুলে দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়। জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আব্দুল মঈন খান এসব কথা বলেন। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের পেছনে চালিকা শক্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস। বিএনপির এই নেতা বলেন, গত 15 বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল আওয়ামী লীগ। এখন জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশকে সম্মানজনক অবস্থায় নিতে যায় কাজ করছে। আব্দুল মঈন খানের অভিযোগ, চুরি, ডাকাতি, মামলা হামলা ছিল আওয়ামী সরকারের হাতিয়ার। ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলতো, আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না। আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতাও ছিল ধর্মহীনতা। এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত 15 বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ, সেই মূল্যবোধ অপসৃত হয়ে গেছে। নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ABM জাকারিয়া। মামলার এজাহারে অভিযোগ করা হয়, 2014 সালের 15 ও 17 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু বলে মন্তব্য করেন। পরে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এই ঘটনায় তারেক রহমানকে আসামি করে 2015 সালের 27 ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে চায় সরকার, তবে 71 সালকে বাদ দিয়ে নয়। পাকিস্তান আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনায় স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, নভেম্বরে আঞ্চলিক সংস্থা বিমস্টেকের সম্মেলনের সাইড লাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে পারে। ইমরুল কায়েসের রিপোর্ট। জাতিসংঘ সফর এবং সাম্প্রতিক বিষয়াদি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনে এবং সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সংস্কার, নির্বাচনী ভাবনা, অর্থনীতি, রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে দুপক্ষেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দেন বলে জানান তৌহিদ হোসেন। আগামী মাসে যখন বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব, এরকম কথাবার্তা আছে। আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলাই উচিত, আমি তাই করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকে দুদেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি। 71কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব, ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে 71ও থাকবে। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছরে হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসবেন বলে জানান তৌহিদ হোসেন। 4 অক্টোবর তারিখে উনি আসছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের 71টি দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের সহায়তার আশ্বাস দিয়েছে EU। অর্থ পাচার ইস্যুতে EU প্রতিনিধি দলের সঙ্গে দুদক আজ বৈঠক করলে এই আশ্বাস দেওয়া হয়।
বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এমন তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে। দুদক বলছে, কানাডার বেগমপাড়া, আমেরিকা দুবাই, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি সহ আমলারা। তবে চিঠি দিয়ে তথ্য চাইলেও দেশগুলো দুদককে কোনো ধরনের সহযোগিতা করছে না। এ কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল 11টায় দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দুদককে অর্থ পাচার সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি। আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব। পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি। এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের। নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের করা মামলায় মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিবাদী করা হয় সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব আবুল মঞ্জুর সহ 7 জনকে। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলায় বলা হয়, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন, যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনো পাওয়া যায়নি। নির্বাচনে 3,69,248 ভোটে রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী দেখানো হয়। ডাক্তার শাহাদাত হোসেন পান 52,489। প্রার্থিত মতে 3টা অর্ডার দিয়েছেন। একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। আমরা মনে করি এই রায় যেটা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা আজকে পেয়েছি, আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। আমরা মনে করি এই রায়ে প্রাক্তন মেয়র রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করেছে এবং আমি যে একটা বৈধ মেয়র, আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে, আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লেয়ার করেছে। বাজার নিয়ন্ত্রণ করা এ সরকারের একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। সরকার অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু হলে বোঝা যাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে কিনা। এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো না হলেও সামনের দিনে সব ঠিক হয়ে যাবে। তিনি জানান, বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কার করবে, তবে সব বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করার উপর জোর দেন তিনি। দৃশ্যমান যে সরকার কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত না, এটা কোনো জাতীয় সরকারও না। এখানে যারা আছেন তারা সমাজের অবশ্যই সম্মানিত ব্যক্তিবর্গ, কিন্তু এর আগে তো সরাসরি দেশ পরিচালনা করার অথবা রাজনীতির মাঠে কোনো ভূমিকা পালন করার তাদের বেশিরভাগেরই কোনো অভিজ্ঞতা নেই। 2-1 জনের যা আছে এটা স্বল্পকালীন।
হয়তো অতীত কোনো একটা কেয়ারটেকার সরকারের 3 মাসের জন্য তারা ছিলেন। দেশকে বোঝার জন্য, পরিচালনার আর্ট রপ্ত করার জন্য এটি যথেষ্ট নয়। এই জন্য তারা হয়তো বা একটু সময়ও নিচ্ছেন। সময় খুব বেশি নেওয়া তাদের ঠিক হবে না। যে বিষয়গুলো বেশি বার্নিং, এই বিষয়গুলোতে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাটেনশন দেওয়া উচিত। একটা হবে সংস্কারের জন্য রোডম্যাপ, কি কি বিষয়ে সংস্কার হবে এবং কোন সময়ের ভিতরে এই সংস্কারটা সম্পন্ন হবে। এই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম যে এই ক্ষেত্রে অংশীজনের সাথে সরকারের ডায়ালগ হওয়া উচিত। তো এখন দেখলাম যে সরকার সেদিকেই যাচ্ছে। যদি এই দিকে যায়, আমরা আশা করি যে এখানে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে জাতীয়ভাবে ইনশাআল্লাহ। হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। জ্যাকব ও জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব, তিনি একবার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেফতার করা হয়। তবে জাহাঙ্গীর আলমকে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানায়নি ডিএমপি। 2024 সালে জাতীয় নির্বাচনের সময়ও জাহাঙ্গীর আলম ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনার পর জাহাঙ্গীরকে চাকুরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি ওঠে। গত 14 আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। যৌথ পরিবার ভেঙে একক পরিবার বাড়তে থাকায় অমানবিকতার শিকার দেশে প্রবীণদের একটি বড় অংশ। সহায় সম্পত্তির হিস্যার মতো অনেক জায়গায় বাবা মাকেও ভাগ করে নেওয়া হচ্ছে। শহরে কিছুটা চিকিৎসা মিললেও গ্রামাঞ্চলের প্রবীণরা সেবা বঞ্চিত। গবেষকদের ধারণা 2025-26 সালের দিকে বার্ধক্য জনসংখ্যার অন্যতম দেশ হবে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস নিয়ে সিকান্দার রিমানের বিশেষ রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার 9.28% প্রবীণ। গবেষকরা বলছেন 1.5 কোটি প্রবীণের বাস বাংলাদেশে। 1990 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 1 অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই হিসেবে 2024 সালে এসে 34তম প্রবীণ দিবস পালন হচ্ছে সারা বিশ্বে। বাংলাদেশের প্রবীণদের বাস্তবতা আসলে কি? কেউ দেয় না। তেমন একটা আয় নাই, এখন বাচ্চা তাই দোষ করে। কষ্ট হয়েছে তো একটু কাজ করি মানুষের বাড়িতে, এই বুড়ো মানুষ করে খাচ্ছি কি করে। গ্রামে থাকা প্রবীণরা বেশি অসহায়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের প্রবীণদের অবস্থা বড় করুণ। যৌথ পরিবার ব্যবস্থাগুলো ভেঙে আজকে একক পরিবারে রূপান্তর হচ্ছে, আর এর নীরব শিকার হচ্ছে কিন্তু প্রবীণ জনগোষ্ঠী। আপনি দেখবেন যে আমাদের দেশে আজকে প্রায় প্রবীণ 1.5 কোটি প্রবীণ, এবং যা আমাদের মোট জনসংখ্যার 9.28%। গ্রাম অঞ্চলে বাবা মাকে কমোডিটির মতো ভাগ করে নিচ্ছে, সহায় সম্পত্তির মতো ভাগ করে নিচ্ছে। এক ছেলের দিকে 2 মাস, এক ছেলের দিকে 3 মাস, এভাবে তারা বাবা মাকে ভাগ করে নিচ্ছে। কাজেই আজকে গ্রাম থেকে শহর অঞ্চলে হয়তো কিছু মানুষ প্রবীণ সেবা পাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যে সেবা নিতে পারছে, কিন্তু আজকে গ্রামে দেখেন 75% মানুষ গ্রামে বসবাস করে প্রবীণ। তারা গ্রামে তাদের কি স্বাস্থ্যসেবা আছে? বয়স্ক ভাতা নিয়ে অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তা, দুর্ভোগ, কষ্ট, ভোগান্তি প্রবীণদের নিত্যসঙ্গী। কষ্ট হচ্ছে খুবই, মানে ওইটা দিয়ে ওষুধ বিশুদ্ধ খাতাম, তেল সাবান কিনতাম, পায়সান্ডেল ছিললে কিনতাম, কাপড় চোপড় করতাম, তো ওইটা তো আর পাচ্ছি না। কষ্ট করেই চলছি, আশা করে আছি আবার পারে তখন অসুখ অসুখ দেখাতে হবে। আমার এখানে মরণকালে আমি কি চাই, 2টা ভাত বরাতে যদি নেহে আল্লাহ তো খাবো, না নেহে না খাবো। সরকারের কাছে দাবি, বয়স আছে 96 বছর বয়স, আমি চলাফেরা করতে পারি, সেই সুযোগটা আমার দিতেই হবে। অসুখ বিসুখ হলে দেওয়া আছে, ছেলে টুকটাক কাজ করে, আমি শাকসবজি বিক্রি করি, তাইতে সংসার চলে খুব কষ্টে। কোনো জমি জমা নেই আমাদের, কোনো জমি জমা নেই, পরের জমি জমা হারি করে খাই। সরকারের কাছে আমি যাতে বাঁচিয়ে থাকতে পারি সেই দাবি, আর কিছু না। প্রবীণদের পরিচর্যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং বেসরকারি সংস্থাগুলোর এ নিয়ে অনীহা দেখছেন এই গবেষক। প্রবীণদের ক্ষেত্রে কিন্তু লং টার্ম কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ারটা খুব দরকার। আমাদের দেশে কি লং টার্ম কেয়ার,
এবং প্যালিয়েটিভ কেয়ার সেইভাবে গড়ে উঠেছে? নো। আপনি দেখেন যে পেডিয়াট্রিক সার্জন বা শিশু বিশেষজ্ঞ, আমাদের দেশে যত আপনি শিশু বিশেষজ্ঞ পাবেন বা পেডিয়াট্রিক সার্জন পাবেন, কিন্তু জেরিয়াট্রিক বিশেষজ্ঞ কি আমাদের দেশে হয়েছে? আর দেখবেন যে এনজিওগুলো তারা প্রবীণদের নিয়ে কাজ করতে চায় না। কেন? এখান থেকে কোনো রিটার্ন আসার সম্ভাবনা নেই। সমাজের অন্য সব অংশের চেয়ে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, জীবন মানের উন্নয়ন এবং চিকিৎসা সেবার নিশ্চয়তায় বাড়তি গুরুত্বের তাগিদ গবেষকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আইনজীবী নিয়োগে বাদীর করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। মামলার বাদী ও সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের আলী রোমান জানান, বিগত সরকারের আমলে মামলার অগ্রগতি না হওয়ায় আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে। তিনি দাবি করেন 12.5 বছরে মামলাটি আলোর মুখ না দেখার পেছনে বিগত সরকারের আন্তরিকতার অভাব ছিল। তিনি অভিযোগ করেন, বিশেষ একটি মহলের ইশারায় মামলার তদন্ত সংস্থা র্যাব সময়ের নামে তদন্তে কালক্ষেপণ করেছে। তিনি আশাবাদী এবারের তদন্তে আলোর মুখ দেখবে মামলাটি। দীর্ঘ সময়ে নানা ধরনের নেতিবাচক সংবাদ এবং তদন্তের নামে টালবাহানা তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ করেন মামলার বাদী। 12.5 বছরও বেশি সময় ধরে এই মামলাটা তদন্ত প্রক্রিয়া ন্যূনতম অগ্রগতি না হওয়া, যেটা আসলে গতকাল হয়েছিল সেটা আসলে হওয়ার কথা ছিল 30 সেপ্টেম্বর 2012-তে, বা সরকারের থেকে আসলে একটা এই ব্যাপারে কোনো একটা স্টেপ নেওয়ার দরকার ছিল, যেটা আসলে 12.5 বছর পর আমরা নিতে দেখলাম। সো আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতার অভাব, এটার সাথে হয়তো বা তৎকালীন সরকারের কেউ বা সরকার স্বয়ং জড়িত ছিল বলেই হয়তো বা এটা এতদিন এইভাবে ধামাচাপা দেওয়া বা এত অবহেলা হয়েছে। আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। এর বদলে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। আর আগামী মাস থেকে সুপার শপের পাশাপাশি কাঁচা বাজারেও পলিথিন ব্যবহার বন্ধ করা হবে। সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর গুলশানের একটি সুপার শপে এই কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, শহরে জলাবদ্ধতার একটি বড় কারণ প্লাস্টিকের ব্যাগ। শুধু সুপার শপই নয়, পর্যায়ক্রমে সব জায়গায় পাটের ব্যাগের ব্যবহার হবে। কাঁচা পাট রপ্তানি করতে গিয়ে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। এজন্য পাটের ব্যাগের ব্যবহার বাড়লে প্রান্তিক কৃষক লাভবান হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি জানান, 20-30 টাকা দিয়ে রিইউজেবল পাটের ব্যাগ পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত পাটের ব্যাগের বহুল ব্যবহার ও গ্রহণযোগ্যতা বাড়াতে ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তোলাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাখাওয়াত হোসেন। বিমানবন্দর ও আশেপাশের 3 কিলোমিটার জায়গা নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ওই এলাকায় কেউ অযথা গাড়ির হর্ন বাজালে 500 টাকা জরিমানা করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকা নীরব ঘোষণা দেন তিনি। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধন শেষে প্রচারণা শোভাযাত্রায় অংশ নেন রেজওয়ানা হাসান। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী এই এলাকা নীরব ঘোষণা দেন। পরে মিলনায়তনের এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, বিমানবন্দরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকার অন্য এলাকা ও বিভাগীয় শহরকে এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচিতে দীর্ঘদিনের অভ্যাস দূর করার জন্য আহ্বান জানানো হলেও পর্যায়ক্রমে আইনের প্রয়োগ করা হবে বলে জানান সৈয়দা রেজওয়ানা হাসান। বিমানবন্দরের ভিতরে আসন্ন দুর্গাপূজায় শেখ হাসিনার দোসর ও ভারতের ষড়যন্ত্রকারীদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দুপুরে রাজধানীর হাতিরপুলে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জুনায়েদ সাকি বলেন, দেশের কিছু এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার নামে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক ঘটনাকে ধর্মীয় সহিংসতা হিসেবে ভারতের মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকতে সকল ধর্মের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান জুনায়েদ সাকি। এই বাংলাদেশের ভেতরে একদল এবং পার্শ্ববর্তী ভারতের অনেকগুলো মিডিয়া এমনকি তাদের সরকারের পৃষ্ঠপোষকতা আছে, এইভাবে তারা প্রচারণা চালাচ্ছেন যাতে বাংলাদেশে এই বিদ্যমান জনগণের আন্দোলনকে কালিমালিপ্ত করা যায়, এই আন্দোলনের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও কালিমালিপ্ত করা যায় এবং বাংলাদেশকে একটি জঙ্গি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে
যে এইখানে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো হামলায় এখন যেহেতু ভারতের উগ্রবাদী বিজেপি আর বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররাই লাভবান হবে, কাজেই এইটা তাদেরই কাজ এবং তাদেরই তারা সহযোগী, যে সংগঠনই করুক থাকুক না কেন সেইটাকে সেভাবে চিহ্নিত করা দরকার। পদায়ন বাস্তবায়নের এক দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। কাল বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণাও দিয়েছে নার্সরা। এ সময় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল সহ সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে রোগীদের কোনো সেবা দেবেন না তারা। একই সঙ্গে প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত কাজও করবেন না তারা। তবে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবা দেয়া হবে। তাদের দাবি আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে পদায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে হুঁশিয়ারি তাদের। ঢাকা সহ সারা দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড BASB এর আরও ৩০টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর ECB চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারি থেকে ভিডিও টেলিকনফারেন্সে VTCর মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরও ৩০টি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেন সেনাপ্রধান। এরপর সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বর্তমানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় 31টি মেডিকেল ডিসপেন্সারি পরিচালিত হচ্ছে। আজ আরও 30টি নতুন মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের 61টি জেলায় অবসরপ্রাপ্ত 1,55,264 জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজতর হলো। এদেশে যত অন্যায় হয়েছে তার 90% শেখ হাসিনা করেছেন, এমন অভিযোগ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর। দুপুরে টাঙ্গাইল শহরের করের বেদকায় কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর গায়ে যখন দুষ্কৃতকারীরা আঘাত করতে পারছে তাহলে বুঝতে হবে এই দেশে আইন কানুন বলতে কিছু নেই। সমাজ বদলানোর কথাও বলেন কাদের সিদ্দিকী। দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত, লস্কর, চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই। গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ, 144 ধারা জারি, থমথমে পরিস্থিতি, শহরে নিরাপত্তা জোরদার। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাতে শ্রমিক অসন্তোষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা, বলেছেন সংস্কার শেষে নির্বাচন দেয়াই সরকারের লক্ষ্য। গাজীপুর আশুলিয়া আজও অশান্ত, অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুজবকে দায়ী করলেন উপদেষ্টা, পরিকল্পিত অস্থিরতা অভিযোগ রিজভির। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সরকার, তবে 71 বাদ দিয়ে নয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে নিয়ে আলাপ হয়নি জয়শঙ্করের সঙ্গে। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ, ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা, গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।